শোনো ঈশান, আজকে তো অফিসে আমার শেষ দিন। কাল থেকে আমার মেয়ে আমার জায়গা দেখবে। তার মানে এতদিন তুমি আমার পিএ ছিলে, এখন থেকে আমার মেয়ের পিএ হিসেবে কাজ করবে। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আর আমি মাঝে মাঝে অফিসে আসব। আমার মেয়ে আমার থেকে আরও ভালোভাবে কাজ করবে আশা করি। তাহলে ভালো থেকো। আজকে অফিস হাফ টাইমেই ছুটি। জি স্যার, আপনিও ভালো থাকবেন। আর কোনো চিন্তা করবেন না। আমি আপনার মেয়ে অর্থাৎ আমাদের নতুন বসকে আমার সবটা দিয়ে সাহায্য করব। আশা করি উনি নিশ্চয় আপনার জায়গায় আপনার মতো ভূমিকা রাখতে পারবে। তখন স্যার আমার পিঠে হাত বুলি দিয়ে চলে যায়। আমিও সব ফাইল ঘুচিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে বাজারে যাই। তারপর কিছু সবজি কিনে একটি অটো নিয়ে আমার বাসায় চলে আসি। আসলে অফিস থেকে থাকার জন্য একটি রুম দেওয়া হয়েছে, সেখানেই থাকি আর কি। তো আর বেশি কথা না বলে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি তানভীর আহমেদ ঈশান, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার একটা ছোট বোন আছে। তারা সকলেই গ্রামে থাকে। আজ 2 বছর যাবৎ এই অফিসে কাজ করছি। মাস শেষে 30,000 টাকা বেতন দেওয়া হয়, সেটা দিয়ে কোনো মতে দিনকাল কাটছে। অফিস থেকে বাসা দেওয়া হয়েছে বলে এখনও বেঁচে আছি। তাছাড়া বস অনেক ভালো, আমার যখন যা প্রয়োজন তা দিয়ে সাহায্য করেছেন। কিন্তু এখন কালকে থেকে ওনার মেয়ে আসবে, কে জানে কেমন হয়। বেশি কিছু না ভেবে রান্না করে নিলাম। এখন কিছু আর করার নেই। সন্ধ্যা হলো মাত্র। আজকে হাফ অফিস হওয়ার কারণে সময় যেন যাচ্ছে না। আমি তখন আমার ছোট বোন রিধিকে ফোন করলাম। কিরে, সারাদিন কি পড়ে পড়ে ফোন চালাস? আর কি কোনো কাজ নেই? কি যে বলো ভাইয়া, আমি তো এখন পড়তে বসলাম। তুমি কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তোদের সবার কি খবর? এই তো ভাইয়া, আমরা সবাই ভালো আছি। বাবার কি খবর? বাবা আছে ভালোই, কিন্তু বাবার ঔষধ আর মাত্র 1 সপ্তাহ থাকবে। আরে, ওইটা নিয়ে চিন্তা করিস না। আমি তো আর 4 দিন পরেই বেতন পাবো। তখন আমি টাকা পাঠালে আবার ঔষধ কিনে নিস। আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে পড়, আমি রাখলাম। ঠিক আছে ভাইয়া, ভালো থেকো। তারপর কল রেখে দিলাম। বাবার কথা ভাবলেই চোখ ভিজে আসে। কারণটা হলো, এখন বলবো না, গল্পের সাথে থাকলে সব কিছুই জানতে পারবেন। এরপর ফেসবুক চালিয়ে সময়টা কাটিয়ে দিলাম। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। রাতের চাঁদ অস্ত গিয়ে সকালে সূর্য উদয় হয়। ফোনের অ্যালার্মে আমার ঘুম ভাঙল। তারপর উঠে গোসল করে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ি। রাস্তায় 1 কাপ চা আর একটি পাউরুটি খেয়ে অফিসে চলে আসে। রাস্তায় জ্যামের কারণে 2 মিনিট লেট করে ফেলেছে। নতুন বস নাকি চলে এসেছে। আমি তাড়াতাড়ি বসের কেবিনের দিকে যাই। মে আই কাম ইন ম্যাম? হ্যাঁ, আসুন। ম্যামের চেহারাটা এখনও দেখতে পারেনি। ম্যাম একটা ফাইল দেখছেন। আমি ম্যামের টেবিলের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করি, কেমন আছেন ম্যাম? আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার কথায় ম্যাম ফাইলটা নামালো। ম্যামকে দেখে তো আমার চোখ বড় বড় হয়ে যায়। ম্যাম নিজেও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে একজন কেবিনের দরজায় নক করে। তাতে আমাদের দুজনেরই ঘোর ভাঙে। একটি লোক এসে ফাইল রেখে চলে যায়। ম্যাম তখন আমার দিকে তাকিয়ে বলে, তাহলে আপনিই মিস্টার ঈশান, যার এত প্রশংসা করছিল বাবা? আমি চুপ করে এখনও ঠায় দাঁড়িয়ে আছি। আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আচ্ছা, আপনি আপনার ডেস্কে গিয়ে বসুন। আমি কিছু না বলে ডেস্কে গিয়ে বসলাম। তুলি একবার আমার দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে নেয়। তুলি তখন মনে মনে বলছিল,
ঈশান এখানে কি করছে? ওর পরিবার তো অনেক ধনী, তাহলে ও এই অফিসে কেন কাজ করছে? এগুলো ভেবে আমার লাভ কি? আমি কেন এগুলো ভাবছি? আমি তো ঈশানকে ভালোবাসি না, ঘৃণা করি। হ্যাঁ, আমি ওকে ঘৃণা করি। তুমি বিনা কারণে আমার সাথে সম্পর্ক শেষ করেছিলে, আমাকে কষ্ট দিয়েছিলে। এখন দেখো আমি কি করি। তোমার জন্য পাওয়া প্রতিটি কষ্টের মূল্য আমি তোমাকে আঘাত দিয়ে নিব। রেডি হয়ে যাও মিস্টার ঈশান। আমি বসে বসে আমার আর তুলির পুরনো দিনগুলোর কথা ভাবছিলাম। তখনই তুলির ডাক আসলে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ায় আমার ডেস্ক বসের অর্থাৎ তুলির কেবিনের এক কোণায়। ঠিক তখনই তুলি মানে বস আমাকে ডাক দেয়। আমি দীর্ঘ শ্বাস ফেলে তুলির সামনে গিয়ে দাঁড়ালাম। যে মেয়েটা একসময় আমার চোখের আড়াল হলে ছটফট করত, আজ সে আমার বসের চেয়ারে বসে ফাইল চেক করছে। ওর চোখে এখন ভালোবাসা নয়, বরং এক অদ্ভুত কাঠিন্য আর প্রতিশোধের নেশা দেখতে পাচ্ছি। এই যে মিস্টার ঈশান, ফাইলগুলো ধরুন। এই প্রজেক্টের সব ডিটেলস আজ বিকেলের মধ্যে আমার টেবিলে চাই। আর হ্যাঁ, আজ থেকে লাঞ্চ টাইম বাদে আপনার কোনো ব্রেক নেই। কাজে একটুও ভুল হলে কিন্তু আমি আপনার স্যালারি থেকে টাকা কাটতে বাধ্য হব। জি ম্যাম, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, আমি কাজ চাই। এখন যান। আমি ফাইলগুলো নিয়ে আমার ডেস্কে ফিরে এলাম। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। তুলি জানে না কেন আমি ওকে ছেড়ে চলে এসেছিলাম। ও ভাবছে ওর পরিবার অনেক ধনী বলে আমি হয়তো টাকার লোভে পড়েছিলাম, কিন্তু আসল সত্যটা তো অন্য ছিল। বাবার সেই কঠিন অসুখ আর পরিবারের ঋণের বোঝা আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিল। সেদিন ওকে অন্ধকার ভবিষ্যতে ঠেলে দিতে চাইনি বলেই নিজেকে ওর জীবন থেকে সরিয়ে নিয়েছিলাম। দুপুর 2টা, পেটে প্রচণ্ড খিদে। সকালে শুধু 1 কাপ চা আর পাউরুটি খেয়েছি। তুলি ওর কেবিনে বসে দামি রেস্টুরেন্টের খাবার খাচ্ছে। আমি কাজ শেষ করতে করতে খেয়ালই করিনি কখন লাঞ্চ টাইম পার হয়ে গেছে। ঈশান, এখনো ফাইলগুলো রেডি হয়নি কেন? আপনার কি মনোযোগ শুধু আমার দিকে নাকি কাজেও আছে? ম্যাম, প্রায় শেষ, আর 10 মিনিট লাগবে। 10 মিনিট? আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। এই ফাইলগুলো নিয়ে এখনই আমার সাথে নিচে আসুন। একটা ক্লায়েন্ট মিটিং আছে, আপনি আমার সাথে যাবেন। আমি ক্ষুধার্ত অবস্থায় ফাইলগুলো নিয়ে ওর পিছু পিছু গাড়িতে গিয়ে বসলাম। তুলি ড্রাইভারের পাশের সিটে বসলো আর আমি পেছনে। সারাটা রাস্তা ও আয়নায় আমার দিকে তাকিয়েছিল। হয়তো আমার ফ্যাকাশে মুখটা দেখে ও মনে মনে আনন্দ পাচ্ছে। আমি আসলে ছোটোবেলা থেকেই ক্ষুধা সহ্য করতে পারি না, তাই আমার এত সমস্যা হচ্ছে। মিটিং শেষে যখন অফিসে ফিরলাম তখন বিকেল 5টা। আমার শরীর কাঁপছে, মাথাটা ঝিমঝিম করছে। ঈশান, ফাইলগুলো গুছিয়ে আমার কেবিনে রেখে যান, তারপর আপনার ছুটি। আমি ফাইলগুলো ওর টেবিলের ওপর রাখতে গিয়ে ব্যালেন্স হারিয়ে ফেললাম। সব ফাইল মেঝেতে ছড়িয়ে পড়ল। আমি তখন মাথা নিচু করে সেগুলো গোছাতে শুরু করলাম। হোয়াট ইজ দিস? আপনি কি কাজ করতে এসেছেন নাকি নাটক করতে? একটা সাধারণ ফাইলও ঠিকঠাক রাখতে পারেন না? আমি কিছু বলতে গেলাম, কিন্তু তার আগেই চোখে অন্ধকার দেখতে লাগলাম। কোনো মতে টেবিলটা ধরার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ফ্লোরে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে শুনলাম তুলি আর্তনাদ করে উঠল। ঈশান! এরপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম আমি অফিসের সোফায় শুয়ে আছি। তুলি আমার মাথার কাছে বসে আমার কপালে জলপট্টি দিচ্ছে, ওর চোখে জল। আমাকে চোখ খুলতে দেখে ও দ্রুত হাত সরিয়ে নিল এবং আগের মতো কঠোর হওয়ার চেষ্টা করল। জ্ঞান হারিয়ে ড্রামা করার জন্য আপনাকে চাকরি দেওয়া হয়নি। আপনি দুপুরে কিছু খেয়েছিলেন? না ম্যাম, সময় পাইনি। সময় পাননি নাকি আমাকে মহান সাজার সুযোগ দিচ্ছেন? এই নিন জুসটা খান, আর শোনেন, কাল ঠিক সকাল 9টায় অফিস থাকবেন। 1 মিনিট দেরি হলে কিন্তু খবর আছে। তুলি হনহন করে কেবিন থেকে বেরিয়ে গেল। আমি শুধু তাকিয়ে রইলাম। ও কি সত্যি আমাকে ঘৃণা করে, নাকি এই রাগের আড়ালে এখনও সেই পুরনো তুলিটা লুকিয়ে আছে? পরদিন সকালে অফিসে ঢুকেই আমার টেবিলের ওপর একটা খাম দেখতে পেলাম। খামটা খুলতেই আমার হাত কাঁপতে শুরু করলো।
এটা কি তবে আমার টার্মিনেশন লেটার? লেটারের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আবার কাজে মন দিলাম। ভাবলাম হয়তো কালকের ঘটনার পর তুলি একটু নরম হবে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। বরং তুলি যেন আরও বেশি কঠোর হওয়ার প্রতিজ্ঞা করে এসেছে। পরের দিন অফিসে ঢুকতেই তুলি আমাকে একগাদা পুরনো নথিপত্র ধরিয়ে দিল। ঈশান, এই গত 5 বছরের সব বিল ভাউচার আপনাকে আজ কম্পিউটারে এন্ট্রি করতে হবে। মনে রাখবেন, একটা সংখ্যাও যেন ভুল না হয়। ম্যাম, এগুলো তো অনেক কাজ, অন্য কেউ কি সাহায্য করতে পারে না? এখানে অর্ডার দেওয়ার মালিক আমি, আপনি নন। আর হ্যাঁ, আজ আপনি লাঞ্চ ব্রেকের আগে সিট থেকে উঠতে পারবেন না। পানির বোতল পাশেই রাখুন। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হলো। একটানা টাইপ করতে করতে আমার আঙ্গুলগুলো অবশ হয়ে আসছে। তুলি মাঝে মাঝে আমার ডেস্কে এসে কফি খেয়ে কাপটা আমার সামনে রেখে যায়। ও জানে আমি কফি খুব পছন্দ করি, কিন্তু আমাকে একবারও অফার করে না। উল্টো খালি কাপটা আমাকে দিয়ে ধুয়ে নেয়। অফিসের পিয়ন থাকতেও আমাকে দিয়ে এসব করানোটা ওর ইগোর লড়াই। এর পরের দিনটাও কোনো কম নয়। আজ সকাল থেকে বৃষ্টি। কোনো মতে ভিজে ভিজে অফিসে পৌঁছালাম। এসেই দেখি তুলি রাগে ফুঁসছে। ঈশান, আপনি জানেন আজ ক্লায়েন্ট প্রেজেন্টেশন আছে, অথচ আপনি এখনো ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছেন। যান, পাশের স্টোর রুম থেকে ফ্যানটা নিয়ে এসে এই ফাইলগুলো শুকান। স্টোররুমে গিয়ে দেখি বিশাল ভারী এক টেবিল ফ্যান। সেটা একা টেনে আনা আমার জন্য কষ্টকর ছিল। টেনে হিসড়ে যখন আনলাম তখন তুলি এসে ফাইলগুলো আমার হাতে দিয়ে বলল, আমার মনে হচ্ছে এই প্রেজেন্টেশনটা ঠিক নেই। আপনি পুরোটা নতুন করে লিখুন, হাতে লিখে দেবেন। আমি কোনো প্রিন্ট করা কপি নেব না। আমি অবাক হয়ে তাকালাম। এই ডিজিটাল যুগে হাতে লেখা প্রেজেন্টেশন কে চায়? বুঝলাম ও আমাকে শুধু কষ্ট দিতে চায়। সারাদিন না খেয়ে আমি কলম চালিয়ে গেলাম। রাতে যখন সবাই অফিস থেকে চলে গেছে তখনও আমি কাজ করছি। হঠাৎ তুলি আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো। কি হলো? এখনো শেষ হয়নি? আপনার মতো অযোগ্য লোক আমার বাবা কেন অফিসে রাখলো আমি জানি না। ম্যাম, আপনার যদি আমার কাজে এত সমস্যা থাকে তবে আমাকে বরখাস্ত করছেন না কেন? কেন এই প্রতিদিনের মানসিক আর শারীরিক যন্ত্রণা? তুলি একটু থমকে গেল। ওর চোখে এক মুহূর্তের জন্য অপরাধবোধ দেখলাম, কিন্তু সেটা পরক্ষণেই ঝিলিক দিয়ে আবার রাগে রূপ নিল। বরখাস্ত করা তো সহজ ঈশান। আমি চাই আপনি নিজে থেকে হার মেনে এখান থেকে পালান। আপনি আমার সাথে যা করেছিলেন তার তুলনায় এটা কিছুই না। কথাটা বলেই ও গটগট করে বেরিয়ে গেল। আমি সেখানেই বসে রইলাম। আমার চোখ দিয়ে এক ফোঁটা জল ফাইলে পড়ল। তুলি ভাবছে আমি অযোগ্য, কিন্তু ও জানে না এই 30,000 টাকার জন্য আমাকে কতটা অপমান সহ্য করতে হচ্ছে। বাবার ওষুধের টাকা জোগাড় করতে আজ আমি আমার আত্মসম্মানকে ওর পায়ের নিচে বিলিয়ে দিয়েছি। রাত 10টা বাজে। অফিস প্রায় অন্ধকার। আমি একা বসে শেষ পাতাটা লিখছি। হঠাৎ অফিসের গেটে কারো পায়ের শব্দ পেলাম। এই সময় কে আসতে পারে? অফিসের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করে কারো পায়ের শব্দে আমি চমকে উঠলাম। তাকিয়ে দেখি তুলি ফিরে এসেছে। ওর চোখে মুখে এক ধরনের অস্থিরতা। আমি আসলে একটা ইম্পর্টেন্ট ফাইল কেবিনে ফেলে গিয়েছিলাম, ওটা নিতে এসেছি। আপনি এখনো যাননি কেন? এই তো ম্যাম, আপনার দেওয়া সেই হাতের লেখা প্রেজেন্টেশনটা শেষ করেছি, আর অল্প বাকি। তুলি আর কিছু না বলে ফাইলটা নিয়ে গটগট করে বেরিয়ে গেল। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার লেখায় মন দিলাম। সেদিন রাতে তুলির বাড়িতে ডিনারের টেবিলে তুলি আর তার বাবা আরশ সাহেব বসে আছেন। তুলির মনের ভেতর সারাদিনের রাগ আর ঈশানের ওপর প্রতিশোধের নেশা তখনও কাজ করছে। বাবা, তুমি এই ঈশানকে কিভাবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখলে? ও তো একদমই অযোগ্য। আর তাছাড়া আজকে স্যালারি লিস্ট চেক দিতে গিয়ে দেখলাম তুমি ওকে মাসে 30,000 টাকা স্যালারি দিচ্ছ। এই পোস্টের জন্য এটা অনেক বেশি। ওর অর্ধেক স্যালারি দিয়ে এর চেয়ে অনেক ভালো লোক পাওয়া যাবে। আমি ঠিক করেছি এই মাসেই ওর স্যালারি অর্ধেক করে দেব। আরশ সাহেব খাওয়া থামিয়ে মেয়ের দিকে তাকালেন। তার চোখে মুখে একটা
গাম্ভীর্য ফুটে উঠল। না, তুই ঈশানের ব্যাপারে কিছুই জানিস না। ওর মতো ছেলে লাখে একটা খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। তুমি কি বলছো বাবা? আমি কিছুই বুঝতে পারছি না, বুঝিয়ে বলো তো। আরশ সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন। ঈশানের ব্যাপারে সব কিছুই আমার খুব ভালো করে জানা আছে। ঈশানের বাবা একসময় আমার থেকেও অনেক বেশি ধনী ছিলেন, কিন্তু একদিন অফিসে যাওয়ার পথে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তিনি পঙ্গু হয়ে যান। 3 মাস কোমায় থাকার পর যখন ফিরে এলেন, ততদিনে চিকিৎসার খরচ আর ব্যবসায়িক লোকসানে তাদের সহায় সম্পদ শেষ হয়ে গিয়েছিল। ঈশান তখন সবে কলেজ শেষ করেছে। ওর একটা মেয়ের সাথে খুব সুন্দর রিলেশন ছিল। মেয়েটাকে ও জান দিয়ে ভালোবাসতো, কিন্তু নিজের পরিবারের এই অবস্থা দেখে সে ভেঙে পড়ে। মেয়েটার পরিবার ছিল অনেক ধনী। ঈশান ভাবল এই অবস্থায় ওই মেয়েটাকে আগলে রাখা ওর পক্ষে সম্ভব না। মেয়েটার সুন্দর ভবিষ্যতের কথা ভেবে ঈশান নিজের কষ্ট চেপে রেখে সম্পর্কটা ভেঙে দেয়। তুলি পাথরের মতো স্থির হয়ে বাবার কথাগুলো শুনছে। তার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। অর্থের এতই সমস্যা ছিল যে অত্যন্ত মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও ঈশান আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। আমি ওকে শুধু 30,000 টাকা বেতনই দিই না, থাকার জন্য একটা ফ্ল্যাটও দিয়েছি। আমি আরও দিতে চেয়েছিলাম, কিন্তু ও নেয়নি। এই টাকা দিয়ে ওর সংসার চালাতে হিমশিম খেতে হয়, কারণ ওর বাবার ওষুধের পেছনেই মাসে 10 থেকে 15,000 টাকা চলে যায়। তারপর ওর মা আর ছোট বোন আছে। নিজের পড়াশোনা বন্ধ হলেও ও ছোট বোনের পড়াশোনা এক মুহূর্তের জন্য বন্ধ থাকতে দেয়নি। আর কিছু কি শুনবি মা? বাবার মুখ থেকে এই রূঢ় সত্যগুলো শোনার পর তুলি আর নিজেকে সামলাতে পারল না। চোখের জল বাঁধ মানল না তার। এতদিন যে মানুষটাকে ঘৃণা করে এসেছে, যাকে ছোট করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, সেই মানুষটা কত বড় ত্যাগ স্বীকার করেছে তা ভেবে সে সেখানেই কান্নায় ভেঙে পড়ল। আরশ সাহেব ঘাবড়ে গিয়ে চেয়ার ছেড়ে উঠে এলেন। তুলিকে টেনে তুলে সোফায় বসালেন। কিরে মা, তুই এভাবে কাঁদছিস কেন? কি হলো হঠাৎ? তুলি ফোপাতে ফোপাতে বাবার হাত জড়িয়ে ধরল। কান্নায় ওর কণ্ঠস্বর বুঝে আসছে। বাবা, ওই মেয়েটা আমি ছিলাম। ওই ছেলেটা মানে? কার কথা বলছিস তুই? বাবা, ঈশান যে মেয়েটাকে ভালোবাসতো সেই মেয়েটা আমি। ও আমাকে না বলে চলে গিয়েছিল বলে আমি ওকে আজীবন ঘৃণা করে এসেছি। কিন্তু ও যে আমার ভালোর জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি বাবা, অনেক কষ্ট দিয়েছি। তুলির আর্তনাদে ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে উঠল। সে বুঝতে পারল প্রতিহিংসার আগুনে পুড়তে পুড়তে সে আসলে নিজের ভালোবাসাকেই প্রতিদিন দগ্ধ করছে। বাবার মুখ থেকে সব সত্যি শোনার পর তুলির পৃথিবীটা যেন উলটপালট হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়লে আরশ সাহেব তাকে সান্ত্বনা দিতে থাকেন। তুই কি বলছিস এসব মা? ঈশানই কি সেই ছেলে? আমি তো আগে কিছুই জানতাম না। ঈশানও কোনোদিন তোর কথা বলেনি। আমি কালকেই ঈশানের সাথে কথা বলবো, ওকে সব বুঝিয়ে বলবো। না বাবা, প্লিজ কালি কিছু বলো না। আমি ওর সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলেছি। আমি ওকে যে পরিমাণ ঘৃণা আর অপমান করেছি ও জানলে আমাকে কোনো দিন ক্ষমা করবে না। আমি নিজের ভুলটা নিজে সংশোধন করতে চাই। আমাকে একটু সময় দাও বাবা। পরদিন সকালে অফিসে যাওয়ার পথে মনের ভেতর এক ধরনের কু ডাকছে। কাল তুলি যেভাবে স্যালারি কমানোর কথা বলছিল, তাতে আজ হয়তো আমার কপালে খারাপ কিছু আছে। একে তো মাস শেষ, বাবার ওষুধের টাকা দরকার, তার উপর যদি স্যালারি কমে যায় তবে আমি পথে বসে যাব। ভয়ে ভয়ে অফিসে ঢুকলাম, কিন্তু আমার ডেস্কে গিয়ে যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার জন্য টেবিলের ওপর সুন্দর একটা টিফিন বক্স আর ধোয়া ওঠা এক মগ কফি। কফির সুবাসটা ঠিক তেমনই যেমনটা তুলি একসময় আমার জন্য বানিয়ে আনতো।
আমি রহমত চাচাকে ডেকে জিজ্ঞেস করলাম, চাচা এগুলো কে রেখেছে? চাচার কথা শুনে আমি অবাক, কারণ চাচা বলছে এগুলো নাকি ম্যাম নিজে হাতে রেখে গেছেন বাবা। বললেন তুমি আসতে যেন খেতে দেই। আমি অবাক হয়ে তুলির কেবিনের দিকে তাকালাম। ও ল্যাপটপে কাজ করছে, কিন্তু আমার মনে হলো ও আড়াল থেকে আমাকেই দেখছে। ঠিক তখনই ভেতর থেকে ডাক এলো, ঈশান ভেতরে আসুন। আমি কাঁপা কাঁপা পায়ে ভেতরে গেলাম। মনে মনে নিজেকে প্রস্তুত করছি স্যালারি কমানোর খবরের জন্য। কাল রাতে ফিরতে তো অনেক দেরি হয়ে গিয়েছিল, শরীর ঠিক আছে আপনার? আমি থতমত খেয়ে গেলাম। যে মেয়ে কাল পর্যন্ত আমার সাথে চিৎকার করে কথা বলতো, আজ তার গলায় এত মায়া কেন? জি ম্যাম, আমি ঠিক আছি। স্যালারি কমানোর ফাইলটা কি রেডি করব? আমার কথা শুনে তুলি চট করে মুখ তুলে আমার দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য অপরাধবোধের ছায়া দেখলাম। ও একটু চুপ থেকে বলল, না ঈশান, ওটা করতে হবে না। আসলে আমি ভেবে দেখলাম আপনার যা কাজের চাপ, তাতে বর্তমান স্যালারিটাই কম। আমি আপনার বেতন আরও 10,000 টাকা বাড়িয়ে দেওয়ার অর্ডার দিয়েছি। আর এখন থেকে 5টার পর আপনার কোনো ডিউটি নেই। পরিবারের জন্য আপনার সময় দেওয়া দরকার। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুই মাথায় ঢুকছে না। ম্যাম, হঠাৎ এসব কেন? আমি কি কোনো ভুল করেছি? না, আপনি কোনো ভুল করেননি। কালকে আমার ব্যবহারটা হয়তো একটু বেশি রুড ছিল। আপনি গিয়ে খাবারটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে বসলাম। টিফিন বক্সটা খুলতেই দেখলাম নিচে ছোট একটা চিরকুট রাখা, ঠিক যেভাবে কলেজে পড়ার সময় ও আমাকে চিরকুট দিত। সেখানে লেখা, আমি জানি 1 কাপ কফি সব তিক্ততা মুছে দেয় না, তবুও আজ থেকে কি সব কিছু নতুন করে শুরু করা যায় না? চিরকুটটা পড়ে আমার বুকটা ধক করে উঠল। তুলি কি তবে সব জেনে গেছে? কেন ও হঠাৎ এত বদলে গেল? আমার দুশ্চিন্তা কমছে না, বরং বাড়ছে। ও কি আমার সাথে কোনো বড় ধরনের খেলা খেলছে, নাকি সত্যি ও সেই পুরনো তুলি হয়ে ফিরতে চাইছে? চিরকুটটা হাতে নিয়ে আমি স্থবির হয়ে বসে আছি। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ ইন্টারকমে তুলির ডাক পড়ল। আমি ধীর পায়ে কেবিনে ঢুকতেই দেখলাম তুলি জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই ও ঘুরে দাঁড়ালো। ওর চোখ দুটো লাল হয়ে ফুলে আছে। ম্যাম, ডাকছিলেন? তুলি কিছু না বলে হুট করে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি চমকে 2 পা পিছিয়ে গেলাম। এ কি ম্যাম, আপনি এ কি করছেন? উঠুন প্লিজ। আমাকে ক্ষমা করে দাও ঈশান, আমি সব জেনে গেছি। কেন তুমি সেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে, কেন মিথ্যে অভিনয় করেছিলে। বাবা আমাকে সব বলেছে। আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছি, কিন্তু পারিনি। উল্টে গত কয়েকদিন তোমাকে যে কষ্ট দিয়েছি, তার অপরাধ বোধে আমি শেষ হয়ে যাচ্ছি। প্লিজ ঈশান, আমাকে একটা সুযোগ দাও। তুলি বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। যে মেয়েটা এই অফিসের বস, আজ সে তার অহংকার বিসর্জন দিয়ে আমার পায়ের কাছে বসে ক্ষমা চাচ্ছে। আমার ভেতরে জমানো সব অভিমান মুহূর্তেই জল হয়ে গেল। আমি ওর হাত ধরে টেনে তুললাম। কেঁদো না তুলি, আমি তো সব করেছি তোমার ভালোর জন্য। আমি চাইনি আমার অভাবের সংসারে এসে তোমার জীবনটা নষ্ট হোক। বোকামি করেছো ঈশান। ভালোবাসা থাকলে অভাব জয় করা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচা যায় না। আজই তুমি আমার সাথে আমার বাসায় যাবে। বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। আমি না বলতে পারিনি। অফিস ছুটির পর তুলি নিজেই ড্রাইভ করে আমাকে ওদের বাসায় নিয়ে গেল। আরশ সাহেব আমাদের দেখে খুশিতে এগিয়ে এলেন, কিন্তু সারপ্রাইজ এখনও বাকি ছিল। ড্রয়িং রুমে গিয়ে দেখি আমার মা আর ছোট বোন রিধিও সেখানে বসে আছে। আমি তো আকাশ থেকে পড়লাম। মা, তোমরা এখানে কিভাবে? আরশ সাহেব আজ বিকেলে গাড়ি পাঠিয়ে আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছেন রেশন। আরশ সাহেব আমার কাঁধে হাত রাখলেন, হাসি মুখে বললেন, ঈশান, অনেক তো ত্যাগ স্বীকার করলে, এখন একটু নিজের কথা ভাবো। আমি তোমার মায়ের সাথে কথা বলেছি। আগামী শুক্রবার
তোমাদের বিয়ের তারিখ ঠিক করেছি। আমার মেয়েটাকে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিতে চাই। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। বলে কি, ডাইরেক্ট বিয়ে? কোনো এঙ্গেজমেন্ট নেই, কোনো প্রস্তুতি নেই? কিন্তু স্যার, মানে এত তাড়াতাড়ি? আমি তো এখনও নিজেকে গুছিয়ে নিতে পারিনি। গোছানোর দায়িত্ব আমার, তুমি শুধু কবুল বলবে, ব্যাস। তুলি আমার দিকে তাকিয়ে দুষ্টুমি করে হাসছে, সেই আগের মতো প্রাণোচ্ছল হাসি। আমার ছোট বোন রিধি পাশ থেকে বলে উঠল, ভাইয়া, এইবার অন্তত একটা ভালো পাঞ্জাবি কেনো। বসের বিয়ে হিসেবে নয়, বরের সাজে তোমাকে দেখতে চাই। সবাই হাসিতে ফেটে পড়ল। আমার চোখের কোণে আনন্দের জল চিকচিক করে উঠল। যে জীবনটাকে একসময় মরুভূমি মনে হতো, আজ সেখানে যেন শ্রাবণের বৃষ্টি নেমেছে। আমার বস এখন আমার জীবন সঙ্গিনী হতে চলেছে। ভাবতেই বুকটা এক অদ্ভুত সুখে ভরে গেল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো। মাত্র কয়েকদিনের ব্যবধানে আমার জীবনটা যে এভাবে বদলে যাবে তা ছিল কল্পনার বাইরে। আজ আমার বিয়ের দিন। আরশ সাহেবের অর্থাৎ আমার শ্বশুরের বিশাল বাগানবাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছে। চারিদিকে আলোকসজ্জা আর হাসি খুশি মানুষের ভিড়। আমি সাদা রঙের একটা শেরওয়ানি পরে সোফায় বসে আছি। আমার পাশে বন্ধুরা সব হাসাহাসি করছে। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব এলেন। ইসলামিক শরীয়ত মোতাবেক সব নিয়ম মেনে যখন কাজী সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, তখন বুকটা একবার দুরু দুরু করে কেঁপে উঠছিল। কাজী সাহেব আমাকে কবুল বলতে বলল। আমি ধীরস্থিরভাবে আল্লাহকে স্মরণ করলাম। আলহামদুলিল্লাহ, কবুল। এরপর খাতা কলমে স্বাক্ষর করার পর চারপাশ থেকে অভিনন্দন আর দোয়ার বৃষ্টি শুরু হলো। আজ থেকে তুলি শুধু আমার প্রাক্তন প্রেমিকা বা অফিসের বস নয়, সে আমার জীবন সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী। ধীরে ধীরে রাত বাড়ল। মেহমানরা বিদায় নিয়েছে। আমি পা টিপে টিপে আমাদের সাজানো রুমের সামনে এসে দাঁড়ালাম। পুরো ঘরটা রজনীগন্ধা আর গোলাপের সুবাসে মোমো করছে। ভেতরে ঢুকতেই দেখলাম তুলি ঘোমটা টেনে বিছানার মাঝখানে বসে আছে। সেই দাম্ভিক বস আজ যেন লাজুক এক লতা। আমি দরজাটা লাগিয়ে ওর পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ নীরবতার পর আমি ওর ঘোমটাটা আলতো করে সরিয়ে দিলাম। তুলির লজ্জায় চোখ নিচু করে আছে। ল্যাম্পশেডের হালকা আলোয় ওকে অপার্থিব সুন্দর লাগছে। তা ম্যাম, কালকে অফিসের সময় মতো যেতে হবে, নাকি লেট করলে বস স্যালারি কাটবে? আমার কথা শুনে তুলি ঝট করে মুখ তুলে তাকালো। ওর গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। ও আমার হাতে একটা চিমটি দিয়ে বলল, খুব দুষ্টু হয়ে গেছেন তো। এখন আমি আর আপনার বস নই, আমি আপনার স্ত্রী। আর স্ত্রী হিসেবে আমার হুকুম হলো আজ রাতে কোনো অফিসের কথা হবে না। ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে, সত্যি তুলি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার পাশে। আমার সব কষ্ট আজ সার্থক মনে হচ্ছে। তুলি আমার কাঁধে মাথা রেখে বলে, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। অফিসের সেই দিনগুলোতে তোমাকে অনেক খাটিয়েছি। এবার আমি সারা জীবন তোমার সেবা করে সেই ঋণ শোধ করতে চাই। আমি ওর চিবুক ধরে মুখটা একটু উঁচু করলাম। ওর চোখে এখন শুধু ভালোবাসা আর নির্ভরতা। আমি ওর কপালে একটা গভীর ভালোবাসার পরশ এঁকে দিলাম। ভালোবাসা কখনো ঋণী হয় না তুলি। আমাদের নতুন এই যাত্রায় শুধু ভালোবাসা আর বিশ্বাস থাকুক। তুলি আমার বুকে মুখ লুকালো। বাইরের আকাশে তখন চাঁদের স্নিগ্ধ আলো। আমাদের মান অভিমান, বিরহ আর ত্যাগের পর শুরু হলো এক নতুন বসন্তের গল্প। দীর্ঘ অপেক্ষার পর পাওয়া ভালোবাসার মানুষটিকে আপন করে পাওয়ার চেয়ে বড় সুখ আর পৃথিবীতে কিছু নেই। আমরা দুজনেই এক নতুন আগামীর স্বপ্নে বিভোর হয়ে একে অপরের বাহুডোরে হারিয়ে গেলাম। তো দর্শক বন্ধুরা, আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। তো আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্পটি কেমন ধরনের চাচ্ছেন
সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।